ভাবুন তো, একজন সাধারণ গ্যাস স্টেশনের কর্মচারী এবং জ্যানিটার, পরিচ্ছন্নতা কর্মী, যে সারা জীবন শুধু গাড়ি ধোয়া আর ঝাড়ু দেওয়ার কাজ করেছে। নাম রোনাল্ড রিড। যখন তিনি মারা গেলেন 92 বছর বয়সে, তখন খবরের শিরোনাম হলেন। কেন জানেন? কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গিয়েছিল $80 লক্ষ, বাংলাদেশি টাকায় প্রায় 80-90 কোটি টাকা। অন্যদিকে রিচার্ড ফুসকোন, হার্ভার্ড থেকে পাশ করা MBA, মেরিল লিঞ্চের বড় এক্সিকিউটিভ, যার ক্যারিয়ার ছিল ঈর্ষণীয়। কিন্তু 2008 সালের অর্থনৈতিক মন্দার ঠিক পরেই তিনি দেউলিয়া হয়ে যান। তার সব সম্পত্তি নিলামে ওঠে। একজন সামান্য জ্যানিটার কিভাবে কোটিপতি হয়ে মারা যায়, আর একজন টপ ফাইন্যান্স এক্সপার্ট কিভাবে সব হারায়? টাকা পয়সার জগতে এই অদ্ভুত ঘটনার ব্যাখ্যা কোনো ফিজিক্স বা গণিতের সূত্র দিয়ে মেলানো যায় না। এর উত্তর লুকিয়ে আছে আমাদের মনস্তত্ত্বে। আর এটাই হলো মর্গান হাউজেলের লেখা বেস্ট সেলিং বই দ্য সাইকোলজি অফ মানি এর মূল কথা। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আমি বিশ্ব, আর আজ আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা টাকা সম্পর্কে আপনার চিন্তাধারাকে পুরোপুরি বদলে দিতে পারে। আমরা ছোটবেলা থেকে শিখেছি টাকা জমানো বা ধনী হওয়া মানে হলো জটিল সব অঙ্ক কষা, গ্রাফ বোঝা আর সঠিক স্টকে ইনভেস্ট করা। কিন্তু লেখক মর্গান হাউজেল বলছেন, ফাইন্যান্স মোটেও ফিজিক্সের মতো কোনো হার্ড সায়েন্স নয়, এটা সফট স্কিল। আপনি কতটা স্মার্ট সেটা এখানে মুখ্য নয়, মুখ্য হলো আপনি টাকার সাথে কেমন আচরণ করছেন। আজকের পডকাস্টে আমরা এই বইয়ের 5টি এমন লেসন নিয়ে আলোচনা করব যা আপনাকে ধনী হতে তো সাহায্য করবেই, তার চেয়েও বড় কথা আপনাকে ধনী হয়ে থাকতে সাহায্য করবে। বইটির শুরুতেই লেখক একটি অসাধারণ কনসেপ্ট সামনে এনেছেন, ভাগ্য এবং ঝুঁকি বা লাক অ্যান্ড রিস্ক। আমরা বিল গেটসকে সবাই চিনি, তিনি নিঃসন্দেহে জিনিয়াস। কিন্তু আমরা কি এটা জানি যে 1968 সালে পুরো পৃথিবীতে মাত্র একটাই হাই স্কুল ছিল যেখানে কম্পিউটার ছিল, আর বিল গেটস কাকতালীয়ভাবে সেই স্কুলেই পড়তেন। যদি তিনি অন্য কোনো স্কুলে পড়তেন, হয়তো আজকের মাইক্রোসফট তৈরিই হতো না। এটা হলো লাক বা ভাগ্য। ঠিক উল্টো ঘটনা ঘটেছিল বিল গেটসেরই এক বন্ধু কেন্ট ইভান্সের সাথে। কেন্ট ছিলেন বিল গেটসের মতোই ব্রিলিয়ান্ট। গেটসের মতে কেন্ট তার চেয়েও ভালো বিজনেস বুঝতেন। কিন্তু হাই স্কুল শেষ করার আগেই পাহাড় চড়তে গিয়ে এক দুর্ঘটনায় কেন্ট মারা যান। পরিসংখ্যানে হাই স্কুলে পাহাড় চড়তে গিয়ে মারা যাওয়ার সম্ভাবনা ছিল 10 লাখে একজন। কেন্ট সেই দুর্ভাগ্যজনক একজন ছিলেন। এটা হলো রিস্ক। লেসন, লেখক বলছেন, আমরা যখন কারো সাফল্য দেখি তখন ভাবি পুরোটাই তার পরিশ্রম, আবার কারো ব্যর্থতা দেখলে ভাবি সে অলস। কিন্তু সত্যিটা হলো সাফল্য এবং ব্যর্থতা দুটোর পেছনেই ভাগ্য এবং ঝুঁকির এক বিশাল হাত থাকে। তাই নিজেকে নিয়ে বেশি অহংকার করবেন না, আর ব্যর্থ হলে নিজেকে বেশি দোষারোপ করবেন না। ওয়ারেন বাফেট পৃথিবীর সর্বকালের সেরা ইনভেস্টর। তার মোট সম্পত্তির পরিমাণ $84.5 বিলিয়ন বইটি লেখার সময়। কিন্তু আপনারা কি জানেন, এই 84.5 বিলিয়নের মধ্যে $81.5 বিলিয়ন এসেছে তার 66তম জন্মদিনের পর? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? বাফেটের আসল সিক্রেট তার স্টক পিকিং স্কিল নয়, তার আসল সিক্রেট হলো সময়। তিনি 10 বছর বয়স থেকে ইনভেস্ট করা শুরু করেছিলেন। আজ তার বয়স 90-এর কোঠায়, মানে তিনি প্রায় 80 বছর ধরে টাকা খাটাচ্ছেন। লেখক মর্গান হাউজেল বলছেন, ইনভেস্টমেন্টে বড় রিটার্ন পাওয়ার জন্য আপনাকে সেরা হতে হবে না, আপনাকে শুধু ধৈর্যশীল হতে হবে। কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারের জাদুকে কাজ করার জন্য সময় দিতে হবে। তাড়াহুড়ো করে বড়লোক হওয়ার চেষ্টা বেশিরভাগ সময় ধ্বংস ডেকে আনে। টাকা কামানো কঠিন হতে পারে, কিন্তু টাকা ধরে রাখা তার চেয়েও কঠিন। বইটিতে একটি লাইন আছে, গেটিং মানি রিকোয়ার্স টেকিং রিস্কস, বিইং অপটিমিস্টিক অ্যান্ড পুটিং ইয়োরসেলফ আউট দেয়ার। But keeping money requires the opposite of taking risk. It requires humility. মানে হলো টাকা কামাতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে, আশাবাদী হতে হবে। কিন্তু টাকা ধরে রাখতে গেলে আপনাকে ভীত হতে হবে। সব সময় মনে রাখতে হবে, আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। একেই বলে সার্ভাইভাল মেন্টালিটি। ইতিহাসে অনেক উদাহরণ আছে যেখানে মানুষ লটারি জিতে বা ব্যবসায় সফল হয়ে প্রচুর টাকা কামিয়েছে, কিন্তু 5 বছরের মধ্যে সব হারিয়ে আবার রাস্তায় নেমে এসেছে। কারণ তাদের মধ্যে যথেষ্ট বা এনাফ বলে কোনো শব্দ ছিল না। সবশেষে বইয়ের সবচেয়ে সুন্দর পয়েন্টটি শেয়ার করি। আমরা টাকা কেন কামাই? ভালো গাড়ি, বড় বাড়ি, দামি ফোন? মর্গান হাউজেল বলছেন, টাকার সবচেয়ে বড় ভ্যালু বা ডিভিডেন্ড হলো কন্ট্রোল ওভার ইয়োর টাইম।
সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি বলতে পারেন আজ আমি যা খুশি তাই করতে পারি, তবে সেটাই হলো আসল ধনী হওয়া। টাকা আপনাকে সেই স্বাধীনতা দেয়। যখন আপনার ইমার্জেন্সি ফান্ড থাকে তখন বস চাইলেই আপনাকে দিয়ে যা খুশি তাই করাতে পারে না, কারণ আপনার চাকরি হারানোর ভয় থাকে না। টাকা আমাদের বস্তুগত সুখের চেয়ে মানসিক প্রশান্তি বা নিদ্রাহীন রাত থেকে মুক্তি দিতে বেশি কাজে লাগে। যদি আপনার ইনভেস্টমেন্ট আপনাকে রাতে ঘুমাতে না দেয়, তবে সেই ইনভেস্টমেন্ট ভুল। তো বন্ধুরা, দ্য সাইকোলজি অফ মানি বই থেকে আমরা যা শিখলাম তা হলো: 1. আর্থিক সাফল্য বুদ্ধির চেয়ে আচরণের উপর বেশি নির্ভরশীল। 2. ভাগ্যের ফ্যাক্টরকে অস্বীকার করা যাবে না। 3. কম্পাউন্ডিংয়ের জন্য সময় দিতে হবে। 4. টাকা কামানোর চেয়ে ধরে রাখা বেশি জরুরি। এবং 5. টাকার আসল উদ্দেশ্য হলো আপনার সময়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বইটি আমি পার্সোনালি রেকমেন্ড করব। এটি শুধু ফাইন্যান্স বই নয়, এটি জীবন দর্শন। কেমন লাগলো আজকের এই আলোচনা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ফাইন্যান্স নিয়ে এমন আরও ইন্টারেস্টিং পডকাস্ট শুনতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর নিজের টাকার খেয়াল রাখুন।